গ্রামের পরিবেশ সত্যিই অনেক আনন্দের। যদি গ্রামে কোনো মেহমান আসে তাহলে সবাই মিলে বিভিন্ন প্রকার শাকসবজি এসে দিয়ে যায়। সেই অতিথিকে খাওয়ানোর জন্য যখন শুনেছেন শহর থেকে এখানে আসবে, তখন থেকেই তারা বাবাকে বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে। সবাই অনেক খুশি, সবাই আমাদের বাসায় এসেছে তাদেরকে দেখতে। আমরা তখন আমাদের ছোট একটা ঘরে উঠলাম। আমি তখন রবি, রিয়া আর মেহেরকে উদ্দেশ্য করে বললাম, "তোদের অনেক সমস্যা হবে এখানে থাকতে। আমি জানি এটা। কিন্তু একটু ম্যানেজ করে নিস। আসলে আমাদের আর কোনো ভালো বাড়ি নেই। আর গ্রামে তো হোটেল নেই যে হোটেলে তোদেরকে রাখবো। তাই এখানে ম্যানেজ করে থাকতে হবে।" আরে, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের এভাবেই চলে যাবে। অনেক এনজয় হবে এখানে থাকতে। কিন্তু আমি কোথায় থাকবো? তুমি আমার সাথে থাকবে মা? মায়ের কথায় রিয়া পিছনে ফিরে তাকালো। মা রিয়াকে এসে জড়িয়ে ধরলেন। দিয়াও হাসি দিয়ে মাকে জড়িয়ে ধরল। তাদের যেন কত দিনের পরিচয়, কিন্তু জীবনে একজন আরেকজনকে দেখেই না। আজই প্রথম পরিচয়। এরপর বিকালের দিকে আমরা বেরিয়ে পড়লাম গ্রামের চারদিক ঘোরাঘুরি করার জন্য, গ্রামের পরিবেশটা তাদেরকে দেখানোর জন্য। এখানে সবাই শহরে থাকে, কেউ গ্রামে কোনোদিন আসেনি। গ্রামের নদী, খালবিল, রাস্তাঘাট দেখে তারা খুবই উচ্ছ্বসিত। শেষে তাদেরকে নিয়ে বসলাম রুবেল মামার দোকানে। সেখানে খেজুরের রস বিক্রি করা হয়। রুবেল মামা আমাদেরকে দেখে এগিয়ে এসে বললেন, নিলয় ভাই, এরাই কি তোমার পড়ার জায়গা থেকে আসা সেই অতিথিরা? চলো, তোমাদের জন্য আমি খেজুরের রস পেড়ে রেখেছিলাম, সেগুলো খেয়ে যাও। আমি তার কথা শুনে মুচকি হাসলাম। এরপর তার দোকানে গিয়ে বসলাম। সবাই মিলে খেজুরের রস মজা করে খেলাম। কিন্তু শেষে টাকা দিতে চাইলে রুবেল মামা নিতে রাজি হলো না। সত্যি বলতে গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল হয়। তারা অতি সহজে মানুষকে আপন করে নিতে পারে। আমি তখন তাদেরকে নিয়ে নদীর ধারে ঘুরতে গেলাম। সত্যি বলতে নিলয়, এখান থেকে যেতে ইচ্ছে করছে না। এত সুন্দর গ্রামের পরিবেশ জানলে কোনোদিনও ওই শহরে থাকতাম না। এখানে এসে যেন শান্তিতে একটু নিঃশ্বাস নিতে পারছি। শহরের জ্যাম, জঞ্জাট এসবের মধ্যেও ঠিকমতো নিঃশ্বাস নেওয়া যায় না। সত্যি বলতে আজ আমি অনেক খুশি এখানে আসতে পেরে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য। আমি মুচকি হেসে তাদেরকে বললাম, এখনও তো গ্রামের পরিবেশের কিছুই দেখিসনি। সামনে চল, আরও কত কি দেখতে পাবি দেখতে। গ্রামের মানুষগুলো কত সহজ সরল, তারা মানুষকে কিভাবে আপন করে নেয়। সবাই কত আপনজন এখানে। এরপর প্রথম দিন আর কোনো কাজ হলো না। পুরো দিন ঘোরাঘুরি করে কাটিয়ে ফেললাম। পরের দিন সকালে উঠে নাস্তা করে বেরিয়ে পড়লাম, কারণ এখন আমাদের অনেক জায়গায় যেতে হবে। এরপর আমরা চলে গেলাম মাঠের উদ্দেশ্যে। সেখানে গিয়ে রহিম চাচার জমি সহ অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম এবং সেখানে দেখলাম তারা পুরনো পদ্ধতিতে চাষাবাদ করছে। এই পদ্ধতিতে চাষাবাদে ফসল আসবে না। সেই জন্য আমরা তাদেরকে আধুনিক পদ্ধতিতে ফসল ফলানোর জন্য কৃষি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করতে বললাম এবং সেখানে গেলাম। তখন তারা সবাই অনেক খুশি হলো এবং আমরা একটা সভা ডাকলাম। সেখানে সবাই উপস্থিত হলো এবং তাদেরকে বললাম। তারা সবাই এসব বিষয়ে অজ্ঞাত ছিল এবং তাদেরকে আমরা জানিয়ে অনেক খুশি হলাম এবং আমরা চিন্তা করতে থাকলাম কিভাবে নতুন বীজ উৎপাদন করা যায়। পুরনো বীজ দিয়ে চাষ করলে এটা করে ফসল কম হবে এবং এতে অনেক ঝামেলা আছে। পুরো দিন বিভিন্ন রকমের কাজের ঘোরাঘুরি করলাম এবং বিকেলবেলা যখন ফিরে আসছিলাম, তখন আমরা জমির মাঝখান দিয়ে যে আইল রয়েছে, সেই আইলের উপর দিয়ে হাঁটছিলাম। তখন হঠাৎ করে রিয়া উল্টে পড়ে গেল কাদাতে এবং কাদা মাখামাখি হয়ে গেল। তাকে দেখতে অনেকটা কার্টুনের মতো মনে হচ্ছিল। তখন রবি হাসতে হাসতে বলল, রিয়া, তোর অবস্থা তো একদম কার্টুনের মতো হয়ে গেছে। তোকে এখন কাদার রানী মনে হচ্ছে। এভাবে তোকে অনেক সুন্দর লাগছে। প্রত্যেকদিন এভাবে এসে বসে থাকবি কাকতাড়ুর মতো। এতে করে তোকে দেখে ফসলের জমিতে কোনো প্রকার পোকামাকড় ঢুকবে না এবং এই ফসল নষ্ট করতে পারবে না। কুত্তা কোথাকার, আমি পড়ে গেছি। তুই আমাকে তুলবি তা না করে তুই আমার সাথে মজা নিচ্ছিস। তাড়াতাড়ি আমাকে টেনে তোল, না হলে কিন্তু আমি উঠে তোকেই কাদামাটি মাখিয়ে দেব। আমি তখন হাত বাড়িয়ে তাকে ধরতে গেলাম। তখন মেহের মজা করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর আমি সোজা গিয়ে রিয়ার উপরে পড়লাম।
আমরা দুজনে কাদার উপরে পড়ে গেলাম। পুরো শরীরে কাদা মাখিয়ে গিয়েছিল আমাদের দুজনকে। দেখতে কেমন যেন লাগছিল। অসম্ভব এক বাজে অবস্থায় ছিলাম। তখন আমিও কম যাই কিসের। আমি মেহের আর রবিকে টান দিয়ে কাদার উপরে ফেলে চাপ দিয়ে ধরলাম। রিয়া তখন বলল, এই দুটোকে নাকে মুখে একদম কাদা ঢুকিয়ে দিই নিলয়। এরা আমাদেরকে ফেলে দিয়েছে। এখানে এদেরকে এভাবে শান্তিতে থাকলে দিলে হবে না। ওরা আমাদের সাথে যা করেছে তার দ্বিগুণ ওদের সাথে করতে হবে, না হলে কিভাবে প্রতিশোধ নেব? তাড়াতাড়ি ওদের মুখে কাদা ঢুকিয়ে দে। প্লিজ দোস্ত, তোদের পায়ে ধরি, এরকম করিস না। আমি জীবনে কাদাতে পড়িনি, আমার কাদাতে অ্যালার্জি আছে, তাই এরকম করিস না, আমাকে ছেড়ে দে। এতক্ষণ তো আমাদের সাথে মজা নিচ্ছিলি, এখন দেখ তোদের কি অবস্থা হয়। এসব বাদ দে, তাড়াতাড়ি চল, বাসায় চলে যেতে হবে, না হলে রাতে এখান থেকে ঘুরে যেতে পারবি না। সন্ধ্যা হলেই এখানে অন্ধকার নেমে আসবে। এখানে রাস্তাঘাটে লাইট নেই, তাড়াতাড়ি চল। তখন আমরা সবাই মিলে উঠে গেলাম। এখন আমাদেরকে গোসল করতে হবে, কিন্তু আমাদের বাসায় কোনো শাওয়ারের ব্যবস্থা নেই। সেই জন্য আমরা সবাই পুকুরে লাফিয়ে গোসল করলাম। অনেক মজা হলো। আজকের দিনটা পুরো ভালোই কাটলো এবং পরের দিন থেকে আমাদেরকে আবার নতুন করে কাজে নেমে পড়তে হবে। রাতে আমরা সবাই আড্ডা দিতে বসে আছি। তখন আমি সবাইকে উদ্দেশ্য করে বললাম, তোমরা মজা করা বাদ দেবে, এখন একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলতেছি। আমাদেরকে তো এখন নতুন বীজের বিষয়ে আলোচনা করতে হবে। আমরা যদি কৃষি উন্নয়ন বোর্ডের সাহায্য নিয়ে নতুন বীজ উৎপাদন করতে পারি তাহলে তো অনেক ভালো হয়। তাহলে আর দেরি কিসের? চলো আমরা সবাই মিলে কালকেই যাই কৃষি উন্নয়ন বোর্ডে। সেখানে গিয়ে কথা বলে দেখি, যদি হয় তাহলে আমরা নতুন করে বীজ উৎপাদন করতে শুরু করব। এতে করে কৃষকদের অনেক উপকার হবে এবং আমাদেরও একটা পজিশন আসবে। এরপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম পরের দিন কৃষি উন্নয়ন বোর্ডে সেখানে আলোচনা করতে। এবং সেখানে আলোচনা করে আমরা সবাই জানতে পারলাম এতে করে আমাদের সরকারি অনুমোদন প্রয়োজন হবে। কিন্তু অফিসার আমাদের আশ্বাস দিল যে তারা আমাদেরকে সরকারি অনুমোদন দিবে। আমরা তখন কাজে লেগে পড়লাম এবং মাত্র 7 দিনের ভিতরেই আমরা একটা বীজ পরীক্ষার জন্য উদ্ভাবন করলাম এবং সেটা আমাদের জমিতে কাজে লাগালাম। এবং গ্রামের সবাই উৎসুক হয়ে তাকিয়েছিল ফসল দেখার জন্য। প্রায় 3 দিন পর সেখানে চারা ফুটলো। আমরা তখন চলে গেলাম আমাদের শহরে, কারণ সেখানে আমাদেরকে প্রেজেন্টেশন জমা দিতে হবে, আর না হলে আমাদের ভার্সিটিতে সমস্যা হবে। সেজন্য চলে গেলাম। আবার 1 মাস পরে আসবো, তখন এসে দেখবো এখনকার ফসল কেমন হয়েছে। এছাড়াও ভিডিও কলে আমি সবসময় এসব বিষয়ে খেয়াল রাখতাম। তখন 1 মাস পরে যখন আমরা সবাই ফিরে এসেছি তখন দেখতে পাচ্ছি পুরো জমি ফসলে ভরপুর। আর কয়েকদিন হলেই সেখানে ধান গাছের পাকতে শুরু করবে ধান। অনেক খুশি লাগছিল যে আমাদের উদ্ভাবন সফল হয়েছে। গ্রামের সবাই আমাদের সাথে দেখা করতে আসছিল বিভিন্ন প্রকার উপহার নিয়ে। আমরা অনেক খুশি ছিলাম। শীতের সময়, তাই সবাই চিন্তা করলো এই বছর আর ফসল করা যাবে না। পরের বছর এই সময় নতুন করে এই বীজ দিয়েই চারা বুনবে এবং বীজ দিয়ে তারা ফসল ফলাবে। তখন এটা শুনে আমাদেরকে অনেক ভালো লাগলো। আমাদের এখানে মেলা হয় প্রতি শীতকালে, এবারেও ব্যতিক্রম হলো না। আমরা সবাই মিলে মেলায় ঘুরতে গেলাম। তখন হঠাৎ করে রিয়া আমার হাত ধরে বলল, নিলয় প্লিজ চল আমরা সবাই মিলে একটা নাগরদোলায় উঠি। আমার অনেক দিনের স্বপ্ন নাগরদোলাতে উঠবো, কিন্তু সহসা উঠতে পারি না। তুই সাথে থাকলে সাহস বাড়বে। নীলের সাথে থাকলে তো তোমার সাহস বাড়বে, আর আমাদের সাথে থাকলে তুমি পড়ে যাবে, তাই না? ধান্দা করার আর জায়গা পাও না, তাই না? দুজনে মিলে কি প্ল্যান করেছো সেটা আমাদেরকে বলো। তখন হঠাৎ করে রিয়া লজ্জায় মুখ লুকালো। আমি বুঝতে পারলাম না কি হলো। 3 জন মিলে হাসছে, আমি শুধু অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছি। তারা কি জন্য হাসতেছে বুঝতে পারছিলাম না। আমি তখন সেখান থেকে চলে আসতে নিলাম। তখন রিয়া বলল, কি হলো, কোথায় যাচ্ছিস? আমি না বললাম আমি নাগরদোলায় উঠবো। চল আমরা 4 জন মিলেই উঠবো, এতে তো কোনো সমস্যা নেই। 4 জন মিলে উঠলে সবার মনে সাহস থাকবে। তখন আমরা পুরো দিন
মেলাতে ঘুরলাম, বিভিন্ন প্রকার রাইড নিলাম এবং খাওয়া দাওয়া করলাম। এরপর আমাদের ফেরার সময় চলে আসলো। এখানে আর বেশি দিন থাকা যাবে না, কারণ আমাদের পড়াশোনা রয়েছে, আমাদের পড়াশোনা শেষ করতে হবে। সেই জন্য আমরা শহরের উদ্দেশ্যে ফিরে আসলাম। শহরে আসার পরেও আমাদের বন্ধুদের মধ্যে কোনো ফাটল ধরলো না। আমরা সবাই আগের মতোই আড্ডা, সব কিছুতে ব্যস্ত হয়ে পড়লাম। তখন হঠাৎ করে একদিন সকালে রিয়া আমাকে কল দিয়ে কান্না করতে শুরু করলো। আমি তার কান্না শুনে নিজের মনে কিছুটা কষ্ট লাগছিল। আমার বেস্ট ফ্রেন্ড কান্না করছে, কেন কান্না করছে, কী জন্য কান্না করছে সেটা জিজ্ঞেস করছিলাম, কিন্তু সে কোনো কথা বলছে না, শুধু কান্না করছিল। সে কান্না করতে করতে বলল,